নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের বেশি আগ্রহ সন্দেহজনক বললেন কয়েশ্বর। এদিকে শেখ মুজিব মুক্তিযোদ্ধাদের হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করেছিলেন বললেন নূর। জানাবো ছাত্রদের নতুন দল নেতৃত্বে থাকছেন নাহিদ। রোজার সামনে রেখে তেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুরের বিপুল আমদানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের বেশি আগ্রহ সন্দেহজনক বললেন কয়েশ্বর। একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার পরিবর্তে অন্য বিষয়ে সরকারের বেশি আগ্রহ প্রকাশ করা সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, 17 বছর ধরে মানুষ ভোটাধিকার ও স্বাধিকার ফিরে পাওয়ার জন্য রক্ত দিয়েছে। একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া ছাড়া বর্তমান সরকারের অনেক কিছুতে বেশি আগ্রহ প্রকাশ করা সন্দেহজনক। জনগণের মধ্যে এখন এক ধরনের অবিশ্বাস ও অনাস্থার সৃষ্টি হচ্ছে। ষড়যন্ত্র থাকবে, এটা রাজনীতিরই চরিত্র। রাজনৈতিক সমাধান রাজনৈতিক ব্যক্তিদের হাতেই ছেড়ে দেওয়া ভালো। কয়েশ্বর চন্দ্র বলেন, দেশের জনগণ কখনো কোনো সিদ্ধান্ত নিতে ভুল করে না। জনগণ কিন্তু আমাদের চাইতে বেশি বুঝে। এখন জনগণ কি চাইছে সেটা অন্তর্বর্তী সরকার বুঝতে চাইছে না। দেশের তরুণ সমাজ কেন বিদেশে পাড়ি দিতে চায়? কারণ আমরা দেশটাকে বসবাসের উপযুক্ত করে গড়ে তুলতে পারিনি। দেশে ভালো চিকিৎসা ব্যবস্থা নিয়ে, অথচ এটা জনগণের মৌলিক অধিকার। তিনি বলেন, একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের ডেকে নিয়েছিলেন। আমরা গিয়ে দেখি তিনি অস্থিরভাবে পায়চারি করছেন। তখন আমরা জিজ্ঞেস করলাম, আপনার কি হয়েছে? তিনি বললেন, বলতো আমার পরিবারের লোক সংখ্যা কয়জন? তখন আমরা বললাম, আপনি, ম্যাডাম আর 2 ছেলে। আপনি কি তাদের নিয়ে চিন্তিত রয়েছেন? তখন জিয়াউর রহমান বললেন, আমার পরিবার এতটা ছোট হলে তো আর চিন্তা করতাম না, কারণ আমার পরিবারের লোক সংখ্যা হলো 10 কোটি। সেখান থেকে আমরা বুঝতে পারি তিনি দেশের মানুষকে নিজের পরিবারের মানুষ হিসেবে মনে করতেন, তাদের নিয়ে ভাবতেন, চিন্তা করতেন। প্রধান অতিথি আরো বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই। আমরাও যে 32 দফা দিয়েছি সেটা যে 32 দিনে বাস্তবায়িত হয়ে যাবে তা নয়, কিন্তু সে সংস্কারের সূচনা তো করতে হবে। কোনো কাজ যদি শুরু করা হয় তার শেষ করার লোক কিন্তু চলে আসবে। এক সরকার আসবে, আরেক সরকার যাবে, এটা নিয়ম। তাই বলে কাজ এগোবে না, তার তো কোনো যৌক্তিকতা নেই। শেখ মুজিব মুক্তিযোদ্ধাদের হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করেছিলেন বললেন নূর। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছিল দাবি করে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছিল। শেখ মুজিবুর রহমান 72 থেকে 75 সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। নূর বলেন, বিগত সরকারগুলো জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে, বর্তমান সরকার যদি সেই পথে হাঁটে তাহলে তারা ভিলেনে পরিণত হবে। বাংলাদেশে বাম ডান সব দলের রাজনীতি করার অধিকার থাকলেও আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে না। তাই আওয়ামী লীগ যদি মাঠে নামে তাদের কঠোর হাতে প্রতিহত করা হবে। শেখ হাসিনাকে যারা পুনর্বাসন করতে চাইছেন তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। গণ অধিকার পরিষদের এই নেতা আরো বলেন, 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। তাই আগামীর বাংলাদেশে গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে কোন সংগঠন বা ব্যক্তি যেন গণ অভ্যুত্থানকে নিজের পৈতৃক সম্পত্তি মনে না করে। জানাবো ছাত্রদের নতুন দল নেতৃত্বে থাকছেন নাহিদ। এ মাসের প্রথমার্ধে আসছে জুলাই আন্দোলন নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও দলের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে একাধিক সূত্র আভাস দিয়েছে। সদস্য সচিব এবং অন্যান্য শীর্ষ পদে কারা থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে সদস্য সচিব সহ শীর্ষ পদগুলোতে আসার ক্ষেত্রে আলোচনায় আছেন নেতৃস্থানীয় আরো 3 জন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে। জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমাদের নতুন দলের আত্মপ্রকাশের জন্য দেশের মানুষেরা মুখিয়ে আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন, সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তার কারণে নীতি নির্ধারণী নেতারা চাচ্ছেন উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ একজন দলের হাল ধরুক। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত হল তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেন নতুন দলের আহ্বায়ক হন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাগরিক কমিটি অন্য নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ দলে যোগ দিতে হলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে। তবে নাগরিক কমিটির একটা বিশেষ সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিতে শুধু নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করবেন। এক্ষেত্রে আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার জন্য আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সব মত ও পক্ষ একমত হয়েছে। এছাড়া নাহিদ ইসলাম পদত্যাগ করলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে নাগরিক কমিটি থেকে আলী আহসান জুনায়েদ কিংবা আখতার হোসেন উপদেষ্টা পদে যোগ দিতে পারেন বলেও আভাস পাওয়া গেছে।
এদিকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়টি আলোচনায় আসার পর গত বৃহস্পতিবার নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার কোনো সিদ্ধান্ত এখনো নেননি। তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত যদি হয়, রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে সেটা আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাজনৈতিক দলের সম্ভাব্য সদস্য সচিব পদে আলোচনায় আছেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠন সার্জিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসাদ জুনাইদ। এর বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম, অনিক রায় আহ্বায়ক কমিটিতে শীর্ষ নেতৃত্বে আসছেন বলে আভাস পাওয়া গেছে। নতুন দলে আত্মপ্রকাশ ও সামগ্রিক কাঠামো সম্পর্কে জানা গেছে, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাড়ি থেকে লং মার্চ শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লং মার্চ করে দলের ঘোষণা দেওয়া হবে। এক্ষেত্রে সামনে রমজান এবং ঈদ থাকায় চলতি মাসের প্রথমার্ধেই দল ঘোষণা করে দেশব্যাপী 15 দিনের লং মার্চ করবে দলটি। এক্ষেত্রে রংপুরে লং মার্চ শুরু করার আগে অথবা চট্টগ্রামে লং মার্চ শেষ করে দল ঘোষণা হতে পারে। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও প্রথমে আহ্বায়ক কমিটি এবং ঈদের পর কাউন্সিলরের মাধ্যমে দলীয় কাঠামো চূড়ান্ত করা হবে। আহ্বায়ক কমিটি হওয়ার পরেই নির্বাচন কমিশন দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার প্রাথমিক যোগ্যতা অর্জনের জন্য সারা দেশের জেলা ও উপজেলার প্রয়োজনীয় কাঠামো নিশ্চিত করা হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে নাগরিক কমিটির যুগ্ম সংগঠক আকরাম হোসেন ইত্তেফাককে বলেন, বিভিন্ন কর্মসূচিতে আমাদের প্রতি জনমানুষের আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি। রাজনৈতিক দল গঠনের আগে আমরা সারা দেশের সংগঠন গুছিয়ে নেওয়ার কাজ করেছি। ইতিমধ্যে আমরা প্রায় 250টি থানা ও ওয়ার্ড কমিটি গঠন করেছি। নেতৃবৃন্দ দলের ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও কর্মসূচি প্রণয়নের কাজ করছেন। দলের নেতৃত্বে কারা থাকবেন জানতে চাইলেও এই নেতা জানান, জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন নতুন দলেও তারা নেতৃত্ব দেবেন। প্রসঙ্গত, জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয় গত সেপ্টেম্বরে। 8 সেপ্টেম্বর রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে। রোজার সামনে রেখে তেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুরের বিপুল আমদানি। চলতি মাসের শেষে শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। ইফতার ও সেহরির ধর্মীয় নানা রীতিনীতির সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ে এই সময়ে যৎসামান্য পরিবর্তন ঘটে খাদ্যাভ্যাসের। দেশে চাহিদা বাড়ে ভোজ্য তেল, খেজুর, চিনি, পেঁয়াজ, আলু, ছোলা সহ নানা পণ্যের। পাশাপাশি দৌড়ঝাঁপ বাড়ে ব্যবসায়ীদের। ভোক্তার বাড়তি চাহিদার যোগান দিতে প্রস্তুতি নেয় ব্যবসায়ীরাও। এবারও ঠিক তাই হচ্ছে। অনেক আগে থেকে রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। পবিত্র রমজান মাস উপলক্ষে শেষ হওয়া জানুয়ারি মাসে বিপুল পরিমাণ নিত্যপণ্য আমদানি হয়েছে, যা অনেক ক্ষেত্রে পুরো রোজার মাসের চাহিদার সমান। কিছু ক্ষেত্রে আমদানি রোজার চাহিদাকে ছাড়িয়ে গেছে। আমদানিকারকেরা বলছেন, ফেব্রুয়ারি মাস জুড়ে আরও নিত্যপণ্য আমদানি হবে, ফলে সরবরাহ বাড়বে। রাজনৈতিক পথ পরিবর্তনের পর বড় কয়েকটি শিল্প গ্রুপের আমদানি কমে যায়, বাজারে সরবরাহ প্রভাব পড়ার আশঙ্কা ছিল। এখন দেখা যাচ্ছে পুরো আমদানিকারকের কেউ কেউ নতুন করে সক্রিয় হয়েছেন। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিত্যপণ্য আমদানি যুক্ত হয়েছে, ফলে কোনো সমস্যা হয়নি। আমদানি বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকার ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর সহ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দিয়েছিল। পাশাপাশি ঋণপত্র খুলতে এখন মার্কিন ডলারের সংকট অনেকটা কেটেছে। সব মিলিয়ে আমদানিতে উৎসাহ বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাবে রোজার বাজারে ভোজ্য তেলের চাহিদা থাকে প্রায় 3 লাখ টন। জাতীয় রাজস্ব বোর্ড ও চট্টগ্রাম কাস্টমসের তথ্যে দেখা যায়, শেষ হওয়া জানুয়ারি মাসের প্রথম 29 দিনে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় 4 লাখ টন। আবার সয়াবিন তেল তৈরি কাঁচামাল সয়াবিন বীজ আমদানি হয়েছে 3 লাখ টন। এই বীজ মাড়াই করে পাওয়া যাবে প্রায় 1.5 লাখ টন সয়াবিন তেল। অর্থাৎ রোজার চাহিদার চেয়ে বাজারের সরবরাহ বেশি থাকবে। রোজায় চিনির চাহিদাও 3 লাখ টনের মতো। বিগত 15 মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ অপরিশোধিত চিনি আমদানি হয়েছে জানুয়ারি মাসে 1,53,000 টন। বন্দরে ভিড়েছে আরো প্রায় 1 লাখ টন চিনি সহ জাহাজ। ফেব্রুয়ারি মাসেও চিনি আমদানি হবে। বিশ্ববাজারে পণ্যটির দাম কমেছে। সরকার শুল্ক ছাড় দিয়েছে। এতে প্রতি কেজিতে সর্বনিম্ন 30 টাকা, সর্বোচ্চ 122 টাকা শুল্ক কর কমেছে। ব্যবসায়ীরা জানুয়ারি থেকে পুরোদমে আমদানি শুরু করেছেন। রোজা শুরুর আগে ফেব্রুয়ারিতে আরো খেজুর আসবে। রোজায় 1 লাখ টনের মতো ছোলার চাহিদা রয়েছে। জানুয়ারিতে ছোলা আমদানি হয়েছে 93,000 টন। ডিসেম্বরে এসেছিল আরো 15,000 টন। 1 লাখ টন চাহিদার বিপরীতে জানুয়ারিতে মসুর ডাল এসেছে 62,000 টন। গত বুধবার 25,000 টন মসুর ডাল নিয়ে বন্দরে ফিরেছে একটি জাহাজ। ফেব্রুয়ারিতে আমদানি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রোজায় মটর ডালের চাহিদাও বেশি থাকে। ব্যবসায়ীদের হিসাবে রোজায় 1 লাখ টন মটর ডালের চাহিদা রয়েছে। জানুয়ারিতে আমদানি হয়েছে 1,08,000 টন। ট্যারিফ কমিশনের হিসাবে রোজায় খেজুরের চাহিদা 60,000 টন। জানুয়ারিতে এসেছে 22,000 টন। বড় চালান আসবে ফেব্রুয়ারিতে। খেজুর আমদানিকারক ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের মালিক ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, সরকার শুল্ক ছাড় দিয়েছে। এতে প্রতি কেজিতে সর্বনিম্ন 30 টাকা, সর্বোচ্চ 122 টাকা
টাকা শুল্ক কর কমেছে। ব্যবসায়ীরা জানুয়ারি থেকে পুরো দামে আমদানি শুরু করেছেন। রোজা শুরুর আগে ফেব্রুয়ারিতে আরো খেজুর আসবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।